হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আপনাদের বহু জিজ্ঞাসিত বা আপনাদের মনে যে প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা পাবেন। যে, যে নারী ও শিশু নির্যাতন বা ট্রাইব্যুনালে যে মামলাগুলো হয়, সেই মামলাগুলো হওয়ার ফলে আপনারা কেন জামিন পান না? বা আপনারা কেন জামিন পান? বা আমি জামিন পেলাম বা সে জামিন পেল না, কেন পেল না? ইত্যাদি বিভিন্ন রকম প্রশ্নের উত্তর আজকে আপনারা পারবেন। আজকে আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে ২০০০ সনের আইনটি রয়েছে, সেই আইনের সেকশন ১৯ এর যে ২ রয়েছে, উপধারা ২, সেই উপধারা ২ আজকে আলোচনা করব। এই উপধারা ২ বা এই সেকশনটিতে আসলে কি বলা হয়েছে? এই সেকশনটিতে যে বলা হয়েছে যে অপরাধের বিচারার্থ গ্রহণ ইত্যাদি সম্পর্কে, এবং এই সেকশনের যে উপধারা ২ রয়েছে, সেই ২ এ একদম কঠোরভাবে বলা হয়েছে যে যদি উপধারা ৩ অর্থাৎ এই সেকশনে যে উপধারা ৩ রয়েছে আবার সেখানেও এই বিধান সাপেক্ষে যে কোনো একটি এই আইনের অধীনে কোনো একটি অপরাধ সম্পর্কে বা একটি অপরাধ সেটা ধর্ষণ হতে পারে বা সেটা ওই যে মানে এই আইনের অধীনে যে সকল অপরাধগুলো রয়েছে ইত্যাদি। সো আমি ভিডিওটা বড় না করার জন্য অপরাধগুলোর নাম বললাম না, শুধুমাত্র একটি অপরাধ বললাম যে ধর্ষণ, যেটি খুবই প্রচারিত বা প্রচলিত রয়েছে সেটি। তো এই আইনের অধীনে যদি এইরকম শাস্তিযোগ্য অপরাধ হয় এবং এই শাস্তিযোগ্য অপরাধের যে মূল দোষী বা প্রত্যক্ষভাবে একদম সরাসরি জড়িত, তো তাহলে তাকে জামিনে মুক্তি দেওয়া যাবে না। একদম স্পষ্ট বলা হয়েছে যে তাকে জামিনে মুক্তি দেওয়া যাবে না। আবার বলেছে যে যদি না এর এই উপসেকশনটিতে ক এবং খ আরো দুটি ধাপ রয়েছে। এই উপসেকশনটিতে কতে বলা হয়েছে যে যদি না যার জামিন শুনানি আমরা করি বা আইনজীবীরা করে, তার জামিন শুনানোর সময় যে অভিযোগকারী রয়েছে বা অভিযুক্ত বা অভিযোগ যে করেছে বা যে ভিকটিম, সে যদি বা তাকে যদি শুনানি করার সুযোগ না দেওয়া হয়, তাহলে তাকে জামিনে মুক্তি দেওয়া যাবে না। আবার হতে বলা হয়েছে যে যদি ট্রাইব্যুনাল বা এখতিয়ার সম্পূর্ণ যে বিজ্ঞ আদালত রয়েছে বা আদালতের যদি মনে হয় স্পষ্টভাবে যে না তাকে জামিনে মুক্তি দেওয়া যাবে না বা সে সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত বা সে অপরাধটি করেছে, তাহলে তাকে জামিনে মুক্তি দেওয়া যাবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন এই আইনের অধীনে যে প্রত্যক্ষদোষী রয়েছে বা যাদেরকে আমরা ১ নম্বর আসামি হিসেবে চিহ্নিত করি বা ১ নম্বর আসামি হিসেবে তাদেরকে অভিযুক্ত করি, তাদের জামিনের ক্ষেত্রে কিরকম বাধ্যবাধকতা এবং কঠোর এবং একদম ন্যায় বিচার পাওয়ার জন্য যে আইন বিধানটি করেছে, এই বিধানটিতে কেন তাদেরকে জামিন দেওয়া হয় না। ধন্যবাদ সকলকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মনের যে প্রশ্নগুলো রয়েছে যে কেন জামিন পাই না বা কেন জামিন সে পেল আমি পেলাম না বা আমার ভুলটা কি, আমি তো অপরাধ করিনি, আমি বিচার প্রার্থী, আমি ট্রায়াল ফেস করবো ইত্যাদি বিভিন্ন রকমের কথা বলেন। তো আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে কখন কিভাবে বা কোন পদ্ধতিতে আপনারা জামিন পেয়ে থাকেন বা জামিন পান না, কি কারণে, সেটি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।